নম্বর মিলাতে লাগলাম। ৩, ৭, ১৪। যখন চতুর্থ নম্বরটাও মিলল, ২১। আমার আঙুলগুলো অবশ হয়ে আসছিল। ২৮, আর তারপর ব্লু বল ১৬। ৭টা নম্বরই মিলে গেছে, একটাও ভুল নেই। ফার্স্ট প্রাইজ, পুরস্কারের অঙ্ক ৭ কোটি। মেট্রো স্টেশন এসে গিয়েছিল। অ্যানাউন্সমেন্ট আমার কানে বাজছিল, কিন্তু আমি কিছু শুনতেই পাচ্ছিলাম না। দরজা খুলল, কেউ আমাকে হালকা ধাক্কা দিল। আমি প্রায় দৌড়ে বাইরে বেরোলাম আর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রইলাম। আমি মাথা নিচু করে টিকিটের দিকে তাকিয়ে রইলাম। ঘামে কাগজটা ভিজে গিয়েছিল, কিছু নম্বর হালকা ছিঁড়েও গিয়েছিল। আমি সেটা খুব সাবধানে ভাঁজ করে শার্টের ভেতরের পকেটে রাখলাম। ওপর থেকে হাত দিয়ে চেপে ধরলাম। হৃদস্পন্দন এত দ্রুত চলছিল যে মনে হচ্ছিল এখনই হার্ট অ্যাটাক হয়ে যাবে। আমি বাড়ি পৌঁছালাম। নিজের বাড়ি নয়, মায়ের পুরনো বাড়ি। ২৮ বছর সেখানেই ছিলাম। আমার নিজের কোনো আলাদা ঘর ছিল না। ছোটবেলা থেকেই লিভিং রুমের সোফায় ঘুমাতাম। পরে ভাই ভাবির বিয়ে হলো আর ওরা আলাদা চলে গেল। তখন গিয়ে আমি একটা ঘর পেলাম। দরজা খুলতেই দেখলাম লিভিং রুমের আলো জ্বলছে। মা সোফায় বসেছিল। সামনেরটি টেবিলে 4টে লাল ফাইল রাখা ছিল। ভাই পাশে বসেছিল, পায়ের ওপর পা তুলে। ভাবি ওর কাঁধে মাথা রেখে ফোন দেখছিল। মা আমাকে দেখে টেবিলে হাত মেরে বলল, ঠিক সময়ে এসেছো, বসো। আমি বসলাম, কিন্তু ঠিকমতো বসার আগেই মা ফাইলগুলো আমার দিকে ঠেলে দিল। এগুলো প্রপার্টির কাগজ। চ্যাং রোডের 2 BHK ফ্ল্যাটটা তোমার ভাইয়ের নামে করে দিয়েছি। সাউথ সিটি স্কুলের পাশের বাড়িটাও ওর নামে, আর বাবার পুরনো বাড়ির বদলে যে দুটো ফ্ল্যাট পেয়েছিল সেগুলোও তোমার ভাইয়ের নামে করে দিয়েছি। মায়ের গলা ছিল একদম নিষ্পৃহ, যেন আগে থেকে তৈরি কোনো নোটিশ পড়ছিল। 4টে বাড়ি, মোট দাম 90 লাখের বেশি, আর তার একটাও আমার নয়। আমি ভাইয়ের দিকে তাকালাম। সে মাথা নিচু করে চা খাচ্ছিল। সে একবার চোখ তুলে তাকালো না, যেন বলতে চাইছে, এতে অবাক হওয়ার কি আছে। ভাবি মাথা তুলে হাসলো। দেখো রনরন, রাগ করো না। তোমার ভাইকে বাচ্চা বড় করতে হবে। স্কুলের পাশের বাড়িটা বাচ্চার জন্য রাখতেই হবে। তুমি তো একা, তোমার বিয়েও হয়নি। এতগুলো বাড়ি দিয়ে তুমি করবেটা কি? ও আমাকে সবসময় রনরন বলে ডাকতো। যেদিন থেকে এই বাড়িতে এসেছিল, প্রথম দিন থেকে যেন কোনো কুকুরছানাকে ভুলিয়ে রাখছে। আমি ওই 4টে ফাইলের দিকে তাকিয়ে রইলাম। আমার নখ হাতের তালুতে ঢুকে যাচ্ছিল। ঠিক তখনই বিদ্যুতের মতো একটা চিন্তা মাথায় এল। 7 কোটি। তোমার পকেটে 7 কোটি আছে। এটা কোনো তাড়াহুড়োয় নেওয়া সিদ্ধান্ত ছিল না, রাগ থেকেও নয়। এটা ছিল প্রথমবার আসা একদম পরিষ্কার একটা ভাবনা। আগে আমার কাছে টাকা ছিল না, তাই সব সহ্য করেছি, কারণ আমার সাহস ছিল না। মা আমার কলেজের ফি দেয়নি। আমি স্টুডেন্ট লোন নিয়েছিলাম। পার্ট টাইম জব করেছি আর কোনো মতে 4 বছর কাটিয়েছি। চাকরি পাওয়ার পর আমার বেতন ছিল 6,000 টাকা, যার মধ্যে 3,500 টাকা আমি বাড়িতেই দিয়ে দিতাম। মা সব সময় বলতো, তোমার ভাইকে হোম লোন মেটাতে হবে, সংসারের খরচ বেশি, আর তোমার একারই বা কত খরচ হয়। আর আমি সব মেনে নিতাম, কারণ ভাবতাম উনি আমার মা, আমার সাথে খুব বেশি ভুল করবেন না। কিন্তু আজ এই 4টে প্রপার্টি ফাইল আমাকে বুঝিয়ে দিল আমি ভুল ছিলাম। এটা শুধু অন্যায় ছিল না, সত্যিটা এটাই ছিল, তারা আমাকে কখনো আপন বলে মেনে নেয়নি। আমি উঠে দাঁড়ালাম। মা ভাবলেন যে আমি মেনে নিয়েছি, আমি সবকিছু স্বীকার করে নিয়েছি। তার মুখে একটা স্বস্তির হাসি ফুটে উঠল। তাহলে আপনার বার্ধক্যের খরচ? আমি ধীরে বললাম, পুরোপুরি আমার ভাইয়ের দায়িত্ব। একটা মুহূর্তের জন্য পুরো ঘরে নিস্তব্ধতা নেমে এল। বৌদির হাত, যা এতক্ষণ ফোন চালাচ্ছিল, সেখানেই থেমে গেল। আমার ভাইয়ের চায়ের কাপ তার ঠোঁটের কাছেই আটকে গেল। না সে কাপ নিচে রাখলো, না চা খেল। মা চোখের পাতা কাঁপালেন, তারপর হেসে উঠলেন। তুমি কি বলছো? আমি তার চোখের দিকে তাকিয়ে বললাম, আজ থেকে আমার কোনো দায়িত্ব নেই। যখন সব বাড়ি আপনি ভাইকে দিয়ে দিয়েছেন, তখন ভবিষ্যতে চিকিৎসা, বার্ধক্যের যত্ন সবকিছুর জন্য তার কাছেই যাবেন। এ কেমন রসিকতা! আমার ভাই এসে চায়ের কাপ নিচে রাখলো। বাড়ি মায়ের, তিনি যাকে খুশি দিন, এটা তার অধিকার। আর এমন কথা বলার তুমি কে? আমি তার দিকে তাকালাম। যখন বাড়ির ভাগাভাগিতে আমার কোনো অধিকার নেই, তখন সেবা করার দায়িত্ব আমার নেই। এতে কোনো অসঙ্গতি নেই, তাই না? আমার ভাইয়ের মুখ লাল হয়ে গেল। সে দুবার মুখ খুলল, কিন্তু কিছুই বলতে পারল না। এবার বৌদি বলে উঠল। তার গলার সুর পুরোপুরি বদলে গিয়েছিল। ছুরান, তোমার মানে কি? যদি এতই সাহস থাকে তবে এই ঘর ছেড়ে দেখাও। তোমার মাসিক বেতন মাত্র 6,000 টাকা। এখান থেকে বেরোলে সোজা রাস্তায় এসে পড়বে। আমি কোনো উত্তর দিলাম না, শুধু ঘুরে নিজের ঘরে চলে গেলাম। 3 মিনিটের মধ্যে আমি আমার সব জিনিস একটা সুটকেসে ভরে নিলাম। এমনিতেও আমার জিনিস খুব বেশি ছিল না, একটা সুটকেসই যথেষ্ট ছিল। সুটকেস টেনে আমি দরজার কাছে পৌঁছালাম। মা সোফা থেকে উঠে দাঁড়ালেন। তুমি কি করছো? ঘর ছেড়ে চলে যাচ্ছি। কোথায় যাবে? আমি তার দিকে না তাকিয়ে বললাম, এখন থেকে আপনাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। ছুরান, তার গলার স্বর হঠাৎ উঁচুতে উঠল, আমি তোমার মা, সাহস থাকলে যাও আর কোনোদিন ফিরে এসো না। আমি দরজা খুলে দিলাম। গ্রীষ্মের সন্ধ্যার বাতাস দ্রুত ভেতরে এল। বাইরে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছিল। পরের মুহূর্তেই দরজা বন্ধ হয়ে গেল। বারান্দার টাইলসের ওপর সুটকেসের চাকার খড়খড় শব্দ প্রতিধ্বনিত হতে লাগলো। যখন আমি বিল্ডিং থেকে বেরিয়ে যাচ্ছিলাম, তখনই ভেতর থেকে মায়ের কণ্ঠ শোনা গেল, যেতে দে ওকে, দেখি কতদিন টিকে থাকে। 1 সপ্তাহের মধ্যে হামাগুড়ি দিয়ে ফিরে আসবে। আমি আমার বুকের ওপর হাত বোলালাম। লটারি টিকিটটা তখনও ভেতরের পকেটে ছিল। আমার শরীরের গরমে কাগজটা গরম হয়ে গিয়েছিল। 7 কোটি, 1 সপ্তাহ। মা, আপনি আমাকে অনেক কাঁদিয়েছেন। পরদিন সকালে আমি রাজধানীগামী হাই স্পিড ট্রেনে বসেছিলাম। সুটকেসটা পায়ের কাছে রাখা ছিল, আর লটারি টিকিটটা শার্টের ভেতরের পকেটে সরাসরি বুকের সাথে লেগেছিল। জিপটা পুরোপুরি বন্ধ ছিল। 2 ঘন্টা পর স্টেশন চলে এল। প্রাদেশিক লটারি সেন্টারটি শহরের পূর্ব দিকে একটি সাধারণ অফিস বিল্ডিং এ ছিল। যখন আমি দরজার সামনে পৌঁছালাম, আমার পা কাঁপছিল। ভয়ের জন্য নয়, শুধু এই ভেবে যে পুরো ব্যাপারটা এখনো সত্যি বলে মনে হচ্ছিল না। আমি ঝুরান, 28 বছর বয়সী,
যে ছোটবেলা থেকে লিভিং রুমের সোফায় ঘুমিয়ে বড় হয়েছে, যার ব্যাংক অ্যাকাউন্টে গত মাসে মাত্র ৩,২০০ টাকা ছিল, আর আজ আমি 7 কোটি নিতে এসেছি। রিসেপশনে রেজিস্ট্রেশন হলো, পরিচয় যাচাই করা হলো, লটারি টিকিট পরীক্ষা করা হলো। পুরো প্রক্রিয়ায় 2 ঘন্টার বেশি সময় লেগে গেল। কর্মীদের মুখের অভিব্যক্তিও বদলে যেতে শুরু করলো। শুরুতে সবাই খুব পেশাদার ছিল, তারপর বারবার যাচাই করতে লাগলো, আর শেষে একজন মহিলা কর্মী হাসলেন। অভিনন্দন মিস্টার জো, আপনি প্রথম পুরস্কার জিতেছেন। মোট পুরস্কারের অর্থ 7 কোটি টাকা। যখন তিনি এই শব্দগুলো বলছিলেন, তখন তার ঠোঁটের কোণ হালকা কাঁপছিল। হয়তো তিনিও এমন ঘটনা খুব কমই দেখেছেন। ট্যাক্স কাটার পর আমার অ্যাকাউন্টে 5,60,00,000 টাকা এল। যে মুহূর্তে ব্যাংক অ্যাপে সেই সংখ্যাগুলো ভেসে উঠল, 560। আমি লটারি সেন্টারের করিডোরেই উপর হয়ে বসে পড়লাম। 2 হাত দিয়ে মুখ ঢেকে ফেললাম। অনেকক্ষণ সেখানেই বসে রইলাম। আমি কাঁদছিলাম না, শুধু আমার শ্বাস প্রশ্বাস দ্রুত চলছিল। ব্যাংকের লোকজনের তৎপরতা দেখার মতো ছিল। মাত্র 10 মিনিটের মধ্যে একজন ভিআইপি ক্লায়েন্ট ম্যানেজারের ফোন এল। তার কণ্ঠে এত মিষ্টতা ছিল যে চেনা দায় ছিল যে সে সেই একই মানুষ। হ্যালো মিস্টার জো, ম্যাক্স ব্যাংকের প্রাইভেট ব্যাংকিং ডিপার্টমেন্ট থেকে ম্যানেজার বলছি। সবার আগে আপনাকে অনেক অনেক অভিনন্দন। আপনার পক্ষে কি একবার ব্রাঞ্চে আসা সম্ভব হবে? আমরা আপনাকে অ্যাসেট ম্যানেজমেন্টের প্রিমিয়াম পরিষেবা দিতে পারি। আমি ফোন কেটে দিলাম। সে রাতে আমি রাজধানীর একটি হোটেলে থাকলাম। বিছানায় শুয়ে ছাদের দিকে তাকিয়ে শুধু একটা কথাই ভাবছিলাম, সবার আগে যেন কেউ জানতে না পারে। এটা লোভ ছিল না, এটা ছিল একটা শিক্ষা। কারণ আমি আমার সেই বাড়িটাকে খুব ভালো করেই চিনতাম। আমার মায়ের চিন্তা ভাবনা সবসময় একই ছিল। বড় ভাইয়ের পরিবার আছে, বাচ্চা কাচ্চা আছে, তাদের বেশি প্রয়োজন, আর আমি তো একা। এত টাকার আমার কি প্রয়োজন? এই চিন্তার আসল মানে সবসময় এটাই ছিল, তোমার টাকা আসলে তোমার টাকা নয়, সেটা পুরো পরিবারের টাকা। তোমার জীবন তোমার নিজের জীবন নয়, তোমার জীবন শুধু তোমার ভাইয়ের জন্য পথ তৈরি করার জন্য। যদি তারা 7 কোটির কথা জেনে যায়, তবে আমার ভাগে হাড়টুকুও জুটবে না। আমি নিজের শহরে ফিরে এলাম আর শহরের মাঝখানে একটা বাড়ি খুঁজতে শুরু করলাম। শেষে আমি 120 স্কোয়ার মিটারের একটা 3 BHK বেছে নিলাম। দাম ছিল 31 লাখ টাকা। পুরো পেমেন্ট একবারে। সেলস গার্লের দৃষ্টি, যা প্রথমে একেবারেই নিষ্পৃহ ছিল, মাত্র 20 সেকেন্ডে বিস্ময় বদলে গেল। ঠিক ততটা 20 সেকেন্ড, যত সময় আমার ব্যাংক কার্ড বের করতে লেগেছিল। চুক্তিতে পেন চালানোর সময় আমি এক মুহূর্তের জন্য থামলাম। এটি আমার নামে প্রথম বাড়ি ছিল, 28 বছরের জীবনে প্রথম বাড়ি। যে রাতে আমি সেখানে থাকতে গেলাম, আমি মাকে ফোন করলাম, আমি বাইরে থাকতে চলে গেছি, একটা বাড়ি ভাড়া নিয়েছি। ফোনের ওপারে 2 সেকেন্ডের জন্য নিস্তব্ধতা ছিল। তারপর মায়ের কণ্ঠ শোনা গেল, তুমি কি পাগল হয়ে গেছো? এতটুকু বেতনে ভাড়া কিভাবে দেবে? দিয়ে দেবো। হ্যাঁ, তুমি তো শুধু নিজের মনমর্জিই করবে। তার গলা চড়ে গেল, বেরিয়ে এল তোমার আসল রূপ, তাই না? আমি বলে রাখছি, বাইরের পৃথিবী অতটা সহজ নয় যতটা তুমি ভাবছো। যখন সংসার চলবে না, তখন কাঁদতে কাঁদতে আমার কাছে ফিরে এসো না। আমি শান্ত স্বরে বললাম, মা আমি চাকরি ছেড়ে দিয়েছি। ফোনের ওপারে 5 সেকেন্ডের জন্য নীরবতা ছেয়ে গেল। তুমি কি বললে? চাকরি ছেড়ে দিয়েছি, এখন আর কাজ করার ইচ্ছে নেই। ছুড়ান, তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? চাকরি ছেড়ে দিলে খাবে কি? আমি ফোন কেটে দিলাম। পরের কয়েক মিনিটে আমার ফোন 10-12 বার ভাইব্রেট করলো। সব কলই মায়ের ছিল। আমি ফোন সাইলেন্ট করে উল্টো করে টেবিলে রেখে দিলাম। নতুন বাড়িটা প্রায় খালিই ছিল, শুধু একটা বিছানা আর একটা সুটকেস। জানলার বাইরে শহরের আলো কাচের ওপর ঝাপসা দেখাচ্ছিল। আমি মেঝেতে বসে সামনের সাদা খালি দেওয়ালের দিকে তাকিয়েছিলাম। তারপর হঠাৎ হাসলাম। জীবনে প্রথমবার নিজের বাড়িতে থাকার শান্তি সত্যিই আলাদা হয়। পরের 15 দিনে আমি এমন জীবন কাটাতে শুরু করলাম যা আমার মা কল্পনাও করতে পারতেন না। এমন নয় যে আমি জল ঢালার মতো টাকা ওড়াচ্ছিলাম, সেটা আমার অভ্যাস ছিল না, আর আমি তেমন অভ্যাস করতেও চাইনি। কিন্তু যে জিনিসগুলোর কথা আগে ভাবতেও পারতাম না, সেগুলো একটা একটা করে করতে শুরু করলাম। বাড়ির সাধারণ সংস্কার করিয়েছি, প্রায় 18,80,000 টাকা খরচ হয়েছে। আমি ফুল প্যাকেজ কন্ট্রাক্ট নিয়েছিলাম, ডিজাইনার প্ল্যান দেখিয়েছিল, আর আমাকে শুধু হ্যাঁ বলতে হতো। আমি বাড়ির সব অ্যাপ্লায়েন্স কিনে ফেলেছি, ফ্রিজ, ওয়াশিং মেশিন আর 65 ইঞ্চির টিভি। আগে যখন মায়ের বাড়িতে থাকতাম, তখন টিভির রিমোট সবসময় আমার ভাইয়ের হাতে থাকতো। আমি ব্যাংকের প্রাইভেট ব্যাংকিং ডিপার্টমেন্টেও গিয়েছিলাম। ম্যানেজার চেনো নিজে আমার সাথে দেখা করেছেন। পুরো দুপুর তিনি ইনভেস্টমেন্ট প্ল্যান তৈরি করেছেন। 1 কোটি টাকা সেফ ইনভেস্টমেন্টে লাগিয়েছি, যেখানে বছরে প্রায় 4% রিটার্ন পাওয়ার কথা ছিল। 1 কোটির গভর্নমেন্ট বন্ড কিনেছি। 50 লক্ষ ইমার্জেন্সি ফান্ডের জন্য আলাদা রেখেছি। বাকি 1,10,00,000 টাকা আপাতত না ছোঁয়ার সিদ্ধান্ত নিয়েছি। ম্যানেজার চেনো পুরো মিটিংয়ে মাথা নাড়ছিলেন। 3 বার চা পরিবর্তন করা হয়েছে। যখন আমি সে ডকুমেন্ট সই করছিলাম, হঠাৎ পুরনো একটা দৃশ্য মনে পড়লো। আমার মা পুরনো বাড়ির ডাইনিং টেবিলে ঝুঁকে বসে আছেন। আমার স্যালারি কার্ড থেকে 300 টাকা ট্রান্সফার করার সময় বিড়বিড় করছিলেন, তোমার ভাইয়ের হোম লোনের ইএমআই এ মাসে আবার বেড়ে গেছে। 28 বছর ধরে নিজের মায়ের কাছে এটিএম মেশিন হয়ে থাকা, এটাও কোনো গুণের চেয়ে কম নয়। 16তম দিনে আমার ভাইয়ের ফোন এল। র্যান র্যান, কোথায় তুমি? যখন সে আমাকে র্যান র্যান ডাকতো, তার সুর একদম ভাবির মতো লাগতো। বাইরে থেকে আপন, ভেতরে হিসেব নিকেশ। কি হয়েছে? তোমার ভাবি বলছিল যে তুমি এখনো বাড়ি আসোনি। মা তোমাকে মনে করছে। সে এক মুহূর্তের জন্য থামলো, তারপর গলা পরিষ্কার করলো, আগামী বছর তোমার ভাতিজাকে টিউশন ক্লাসে পাঠাতে হবে। সেই গাই ক্লাসটা, তার সারা বছরের ফি 500 টাকা। যদি তোমার কাছে থাকে তবে। আমি মাঝপথেই বললাম, নেই, আমি চাকরি ছেড়ে দিয়েছি, আমার কোনো ইনকাম নেই। ফোনের ওপাশে তার শ্বাস ভারী হয়ে এল। তুমি চাকরি ছেড়ে দিয়েছ আর নতুন চাকরিও খুঁজছ না? সারাদিন কি করো? আমার জীবন নিয়ে তোমার মাথা না ঘামালেও চলবে। ঝুরজান, এটা কোনো কথা বলার ধরন? আমি তোমার ভাই। আমি হেসে ফেললাম। হ্যাঁ,
তুমি আমার ভাই আর তোমার চারটে বাড়ি আছে, তবুও 500 টাকার টিউশন ফি দিতে পারো না? সে কিছু বলল না। আমি কয়েক সেকেন্ড অপেক্ষা করে ফোন কেটে দিলাম। সেই রাতে ভাবি সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করলো, কারো নাম লেখা ছিল না, কিন্তু যে কেউ পড়লেই বুঝতে পারতো কার কথা বলা হচ্ছে। কিছু মানুষ উপরে উঠে যায় আর তারপর নিজের পরিবারকেই ভুলে যায়। বাবা মা সারা জীবন কঠোর পরিশ্রম করে তাদের বড় করে তোলেন, আর শেষ পর্যন্ত তারা একটা টিউশন ক্লাসের ফি ও দিতে চায় না। এমন মানুষগুলো একাই মরে। নিচে মন্তব্যের বন্যা বয়ে গেল। ভাবির বান্ধবীরা একই সুরে লিখছিল, এটা তো সীমা ছাড়িয়ে গেছে, এরা একা মরারই যোগ্য, আপনারাই তো ওকে মাথায় তুলে রেখেছিলেন। আমি 2 মিনিট ধরে পোস্টটির দিকে তাকিয়ে রইলাম, তারপর কন্ট্যাক্ট লিস্ট খুলে এ কে আমার ভাই, ভাবি আর মাকে উইচ্যাট থেকে ডিলিট করে দিলাম। যখন আমার আঙুল ডিলিট বাটনে গেল, তখন একটুও দ্বিধা হয়নি। ডিলিট করার পর আমি উইচ্যাট বন্ধ করে ফুড ডেলিভারি অ্যাপ খুলে বিফ নুডলস স্যুপ অর্ডার করলাম 38 টাকার। আগে যখন মা সাথে থাকতো, তখন বাইরে থেকে কিছু আনলেও অপচয়ের খোঁটা শুনতে হতো। নুডলস চলে এল। আমি আমার বাড়ির ডাইনিং টেবিলে বসে খুব ধীরে ধীরে খেতে লাগলাম। বিফটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছিল, স্যুপটা একটু নোনতা ছিল। জানলার বাইরে সূর্য ডুবছিল আর নতুন জালি পর্দার ফাঁক দিয়ে আসা আলো পুরো ঘরে ছড়িয়ে পড়ছিল, যেন মেঝেতে লম্বা লম্বা ছায়া তৈরি হচ্ছিল। খুব শান্তি ছিল, এত শান্তি যে আমার মনে হলো আমার 28 বছরের জীবনে আমি কখনো এমন শান্তিতে এই এক বাটি নুডলস খাইনি। আর সত্যি বলতে আমি সত্যিই খাইনি। সেপ্টেম্বরের মাঝামাঝি আমার ছোটবেলার বন্ধু লিনহাওয়ের বিয়ে ছিল। যখন ওর ফোন এল, তখন ওর গলাটা বসা ছিল, র্যান ভাই, তুই যদি না আসিস তবে আমি কিন্তু খুব রাগ করব। আমি হেসে ফেললাম। লিনহাও ছিল আমার পাতানো ভাই। আমরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, একই বিল্ডিং এ থাকতাম, একই প্রাইমারি আর মিডল স্কুলে পড়েছি। সে একমাত্র মানুষ ছিল যে জানতো বাড়িতে আমার জীবনটা কেমন ছিল। আমি যখন 3য় শ্রেণীতে পড়তাম, আমার ভাই প্রতিবেশীর বাড়ির জানালা ভেঙে ফেলেছিল, কিন্তু মা আমাকে হাঁটু গেড়ে বসে ক্ষমা চাইতে বাধ্য করেছিল, কারণ তোমার ভাইকে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে, ওর নামে এমন কোনো রেকর্ড থাকা উচিত নয়। আমি প্রায় 40 মিনিট হাঁটু গেড়ে বসেছিলাম। লিনহাও আমার পাশে দাঁড়িয়ে ছিল। পুরো সময় সে এক পা ও নড়েনি। পরে যখন আমি উঠলাম, তখন আমার হাঁটুতে লাল দাগ পড়ে গিয়েছিল। সে আমাকে একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল দিল, কিছু বলেনি, শুধু চুপচাপ আমার দিকে তাকিয়েছিল। 18ই সেপ্টেম্বর ওর বিয়ে ছিল। আমি আমার নতুন ক্যানলেগাস গাড়ি চালিয়ে সেখানে পৌঁছালাম। দাম ছিল প্রায় 43 লাখ টাকা। আমার কাছে এটা কোনো বড় ব্যাপার ছিল না, কিন্তু সেই মানুষটির জন্য যার বেতন কিছুদিন আগেও মাসে মাত্র 6,000 টাকা ছিল, এটা মানুষের নজর কাড়ার জন্য যথেষ্ট ছিল। হোটেলের প্রবেশপথে পৌঁছে আমি ভ্যালেটকে গাড়ির চাবি দিয়ে দিলাম। লিনহাও দরজায় অতিথিদের স্বাগত জানাচ্ছিল। আমাকে দেখেই সে 1 সেকেন্ডের জন্য থমকে গেল, তারপর তার চোখ বড় হয়ে গেল। আরে রান ভাই, এটা কি তোর গাড়ি? কবে কিনলি? সে আমাকে উপর থেকে নিচ পর্যন্ত দেখলো। নতুন হেয়ার স্টাইল, নীল স্যুট এবং চামড়ার জুতো। সে আমাকে মাথা থেকে পা পর্যন্ত 3বার স্ক্যান করলো। জুতোটা কোনো প্রিমিয়াম ব্র্যান্ডের ছিল, খুব দামি নয়, কিন্তু একদম পারফেক্ট ফিট। মাত্র 1 মাসেই আমি পুরোপুরি বদলে গিয়েছিলাম। সে আস্তে করে জিজ্ঞেস করলো, তোর কি লটারি লেগেছে? আমার হৃদয়ে একটা ধাক্কা লাগলো, কিন্তু মুখে কোনো ভাব আসতে দিলাম না। অনেক বছর ধরে টাকা জমাচ্ছিলাম, লোন নিয়ে কিনেছি। সে আমার কথায় অর্ধেক বিশ্বাস করলো, অর্ধেক না, কিন্তু বিয়ের ব্যস্ততায় তার আর প্রশ্ন করার সময় ছিল না। আমি উপহার হিসেবে 20,000 টাকা দিলাম। যখন আমি তাকে খামটি দিলাম, তার হাত পর্যন্ত কেঁপে উঠলো। রান ভাই, 20,000 টাকা অনেক বেশি। আমি হেসে ফেললাম। তোর বিয়ে, আমি যদি মন খুলে না দিই, তবে আর কে দেবে? রেখে দে। বিয়েটা বেশ ধুমধাম করে হচ্ছিল। 18টি টেবিল পাতা ছিল, অনেক লোক এসেছিল। আমি 3য় টেবিলে বসেছিলাম। আমার আশেপাশে ছোটবেলার বন্ধুরা বসেছিল। খাবার অর্ধেক শেষ হয়েছে, এমন সময় এক মহিলা ওয়াইন গ্লাস নিয়ে আমার কাছে এল। আমি তাকে চিনতে পারলাম না, কিন্তু সে আমাকে দেখে হাসলো। সেই হাসিটা ছিল পরখ করার মতো। তুমি ঝুয়ান, তাই না? আমি ঝাং গাও, তোমার ভাবির বন্ধু। তখন আমার মনে পড়লো, গত বছর আমার ভাইয়ের জন্মদিনের পার্টিতে আমাদের দেখা হয়েছিল। সেই আমার সম্পর্কে বলেছিল, তোমার ভাই দেখতে তো ভালোই, শুধু খুব গরিব। আওয়াজটা এতটা নিচুও ছিল না যে শোনা যাবে না, আবার এতটা জোরালোও ছিল না যে কেউ বাধা দেবে, শুধু এতটাই যে আমার কান পর্যন্ত আরামসে পৌঁছে যায়। হ্যাঁ, মনে আছে। সে আমার পাশে বসলো। তার নজর প্রথমে আমার স্যুটের ওপর গেল, তারপর আমার হাতঘড়ির ওপর। চাকরি বদলে ফেলেছো নাকি? বেশ ভালো দেখাচ্ছে তোমাকে। হ্যাঁ, বদলে ফেলেছি। কি করো এখন? ফ্রিল্যান্সার কাজ করি। সে ও বলল এবং এমন হাসি দিল যেন আমার কথায় বিশ্বাস নেই বা হয়তো উপহাস করছে। খাওয়া শেষ হওয়ার পর আমি বাইরে বেরিয়ে এলাম। পার্কিং এ পৌঁছাতেই তার নজর আমার গাড়ির ওপর পড়লো। সে কয়েক সেকেন্ডের জন্য সেখানে পাথরের মতো জমে দাঁড়িয়ে রইল। তার মুখটা হা হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল যেন সে কিছু বলতে চাইছে, কিন্তু শেষ পর্যন্ত সে কিছুই বলল না। আমি জানতাম বাড়ি পৌঁছাতেই সে ভাবিকে সব বলে দেবে। আর সত্যি বলতে, আমার তাতে কিছুই যায় আসতো না। বলতে দাও। আর ঠিক সেটাই ঘটলো। সেই রাতেই আমার ভাইয়ের ফোন এল। ছুরান, ক্যাডিলাক কেনার টাকা কোথায় পেলি? আমার প্রায় হাসি পেয়ে গেল। খবর সত্যিই খুব দ্রুত ছড়ায়। তোমার তাতে কোনো মাথা ব্যথা নেই। আমার সাথে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো না। তুমি কি কোনো বেআইনি কাজ করছো? অনলাইন লোন, পিরামিড স্কিম। আমি যা করি, আমার ব্যাপারে তোমার কি আসে যায়? আমি তোমার ভাই। আমি হেসে ফেললাম। হ্যাঁ, তুমি আমার ভাই। 4টে বাড়ি তো তুমিই নিয়ে নিয়েছো, এখন এটাও ঠিক করবে যে আমি কোন গাড়ি চালাবো? আমি ফোনটা কেটে দিলাম। ফোন বন্ধ করে ব্যালকনিতে এসে দাঁড়ালাম। শরৎকালে বাতাসে হালকা ঠান্ডা ছিল। নিচে রাস্তায় গাড়িগুলো ক্রমাগত যাতায়াত করছিল। প্রতিটি গাড়িতে কেউ না কেউ নিজের জীবন অতিবাহিত করছিল। আগে আমি বুঝতে পারতাম না যে কেউ কিভাবে তার পরিবারের
মায়ের সাথে পুরোপুরি সম্পর্ক ছিন্ন করতে পারে। এখন বুঝতে পেরেছি, এমন নয় যে ভালোবাসা শেষ হয়ে গিয়েছিল, শুধু এখন আর ভালোবাসার সাহস অবশিষ্ট ছিল না। অধ্যায় 5, অক্টোবর। আমার মা আমাকে খুঁজতে বেরিয়ে পড়লেন। আমার বাড়িতে নয়, তিনি তো এটাও জানতেন না যে আমি কোথায় থাকি। তিনি সরাসরি আমার পুরনো অফিসে পৌঁছে গেলেন। রিসেপশনিস্ট আমার পুরনো সুপারভাইজারকে ফোন করলেন। সুপারভাইজার তাকে জানালেন, আপনার ছেলে গত মাসেই চাকরি ছেড়ে দিয়েছে। আমার মা কোম্পানির লবিতে প্রায় 10 মিনিট দাঁড়িয়েছিলেন, তারপর চুপচাপ চলে গেলেন। এই কথাটি আমাকে পড়ে সুপারভাইজার উইচ্যাটে মেসেজ করে জানালেন। সাথে এটাও লিখলেন, তোমার মা খুব চিন্তিত দেখাচ্ছিলেন, তার মুখটা শুকনো ছিল। আমি শুধু লিখে রিপ্লাই করলাম, আর কিছু না। তারপর মা সব জায়গায় আমার খোঁজ নিতে শুরু করলেন। প্রথমে তিনি আমার পুরনো মোবাইল নম্বরে কল করলেন, কিন্তু আমি নম্বর বদলে ফেলেছিলাম। তারপর তিনি আমার পুরনো কলিগদের ফোন করলেন, তাদেরও আমার নতুন নম্বর জানা ছিল না। শেষ পর্যন্ত তিনি লিনহাওকে ফোন করলেন। সেই দিনই লিনহাওয়ের কল এল। তার কণ্ঠে দ্বিধা ছিল। রান ভাই, তোমার মায়ের ফোন এসেছিল, জিজ্ঞাসা করছিলেন যে তুমি কোথায় আছো। আমি কিছুই জানাইনি, কিন্তু তিনি ফোনে কাঁদছিলেন। আমি ধীর কণ্ঠে বললাম, তাকে কিছু জানিও না। ঠিক আছে। সে কিছুক্ষণ চুপ থাকলো, তারপর বলল, তুমি কি সত্যি তাদের সাথে কোনো যোগাযোগ রাখতে চাও না? আমি কয়েক সেকেন্ড চুপ করে থাকলাম। এমন নয় যে আমি যোগাযোগ রাখতে চাই না, বাস এখন আর তার প্রয়োজন নেই। ফোন রাখার পর আমি সোফায় বসে পড়লাম। অনেকক্ষণ ধরে স্ক্রিনের দিকে তাকিয়ে রইলাম। মুখে এক অদ্ভুত তিক্ততা ভরে উঠেছিল। আমার মায়ের জন্য খারাপ লাগছিল না, খারাপ লাগছিল সেই বাচ্চাটির জন্য, যে লিভিং রুমের সোফায় ঝুঁকে হোমওয়ার্ক করতো আর বেডরুম থেকে মায়ের আওয়াজ শুনতো, যে তার ভাইকে গল্প শোনাচ্ছিল। সেই বাচ্চাটি 28 বছর অপেক্ষা করেছিল এবং অবশেষে সে অপেক্ষা করা ছেড়ে দিল। এই সময় লিন হাউস থেকে আমি ভাইয়ের পরিস্থিতি সম্পর্কেও কিছু খবর পাচ্ছিলাম। 4টি বাড়ি শুনতে অনেক মনে হয়, কিন্তু বাস্তবতা ছিল অন্যরকম। চাইন রোডের 2 BHK আর সাউথ সিটি স্কুল ডিস্ট্রিক্টের বাড়ি দুটোই লোনে ছিল। দুটোর ইএমআই মিলিয়ে মাসে প্রায় 12,000 টাকা হতো। আমার ভাইয়ের একটি ছোট বিল্ডিং মেটেরিয়ালের ব্যবসা ছিল। গত 2 বছর ধরে কাজ ভালোই চলছিল, কিন্তু এই বছর মার্কেট হঠাৎ মন্দা হয়ে গিয়েছিল। গ্রাহক কমতে শুরু করেছিল, অনেক স্টক আটকে পড়েছিল, বিক্রি হচ্ছিল না। বৌদি কোনো চাকরি করতেন না। বাচ্চাদের টিউশন, ঘরের খরচ, দুটো বাড়ির ইএমআই, সবই ছিল একা আমার ভাইয়ের কাঁধে। আগে যখন টাকার অভাব পড়তো, তখন আমার দেওয়া প্রতি মাসের 3,500 টাকা কাজে আসতো। এখন আমি ছিলাম না বলে সেই অভাব স্পষ্ট দেখা যাচ্ছিল। একদিন লিহা জানালো, বৌদি সম্প্রতি ভাইয়ের সামনে দুবার তামাশা করেছেন। প্রথমবার তিনি বললেন, দেখলে ঝুড়ান কি নিয়ে গেল, বাড়ির অবস্থা দেখো। মা সব বাড়ি তোমার নামে করে দিলেন, কিন্তু লাভ কি হলো? ইএমআই তো এখনো আমাদেরই ভরতে হচ্ছে। দ্বিতীয়বার তো আরো খারাপ কথা বললেন, যদি আগে জানতাম এমন হবে, তবে একটা বাড়ি ওর নামেও থাকতে দিতাম, কম করে প্রতি মাসে তো টাকাটা দিয়ে যেত। এখন তো সেও গেল আর টাকাও গেল। এটা শুনে আমার হাসি পেয়ে গেল। তাহলে ওই বাড়িতে আমার আসল পরিচয় এটাই ছিল, না ছেলে না ভাই, শুধু প্রতি মাসে 3,500 টাকা দেওয়ার মেশিন। মেশিনটি চলে গিয়েছিল। তাদের মেশিনের জন্য দুঃখ ছিল না, তাদের দুঃখ ছিল ওই 3,500 টাকার জন্য। অক্টোবরের শেষের এক রাতে আমি বাড়িতে রান্না করছিলাম। 3টি সবজি আর একটা স্যুপ, সবই আমি নিজে বানিয়েছিলাম। খুব একটা কঠিন ছিল না, কিন্তু গরম গরম ছিল। ঠিক তখনই ফোন বেজে উঠলো। অচেনা নম্বর। আমি কিছুক্ষণ দ্বিধায় ছিলাম, তারপর তুলে নিলাম। ওপাশে মা ছিলেন। জানি না তিনি আমার নতুন নম্বর কোথায় পেলেন। হ্যালো, তুমি কোথায়? তুমি নম্বর বদলে ফেললে কেন? তোমার কি এখন আর মায়ের প্রয়োজন নেই? ওর গলা কাঁপছিল। আমি চুলার সামনে দাঁড়িয়েছিলাম, হাতে ছিল খুন্তি, বাইরে তেল তখনও ছনছন করছিল। মা, আমি একদম ঠিক আছি। ঠিক আছো? কিসে ঠিক আছো? চাকরি ছেড়ে দিয়েছ, একা থাকছো, তোমার সাথে কোথাও কিছু হয়নি তো? যদি কিছু না হয়ে থাকে তবে ফিরে এসো। তিনি দ্রুত কথা বলতে শুরু করলেন। মায়ের ওই কথাগুলো বলা উচিত হয়নি। তুমি ফিরে এসো, বাড়ির ব্যাপারে আবার কথা বলবো। আমি গ্যাস বন্ধ করলাম এবং শান্ত স্বরে বললাম, এখন আর কথা বলার প্রয়োজন নেই। বাড়িটা আপনি আগেই আমার ভাইকে দিয়ে দিয়েছেন, এখন ওটা ওরই। আমি ওটার জন্য লড়াই করব না, কিন্তু এখন থেকে আমি আমার জীবন নিজের মতো বাঁচবো। একা একা কিভাবে বাঁচবে? তোমার কাছে কত টাকা আছে? আমি ওর কথা মাঝপথেই থামিয়ে দিলাম। আপনি আমার টাকা নিয়ে চিন্তা করবেন না, শুধু নিজের খেয়াল রাখুন। ফোনের ওপাশ থেকে দীর্ঘক্ষণ নীরবতা ছিল। তারপর তিনি একটা কথা বললেন। আওয়াজ খুব মৃদু ছিল, কিন্তু প্রতিটি শব্দ পরিষ্কার শোনা যাচ্ছিল। তোমার ডানা গজিয়েছে, এখন তোমার মায়ের প্রয়োজন নেই। ঠিক আছে, তুমি অপেক্ষা করো। এবং তিনি ফোন কেটে দিলেন। আমি রান্নাঘরে দাঁড়িয়ে রইলাম, হাতে ছিল খুন্তি। আমার হাত হালকা কাঁপছিল, রাগে নয়, ব্যাস একটা মুহূর্তের জন্য, খুব ছোট একটা মুহূর্তের জন্য। আমার ইচ্ছে করছিল সবটা ওকে বলে দিই, মা, আমার 7 কোটির লটারি লেগেছে। কিন্তু সেই মুহূর্তটা কেটে গেল আর আমি চুপ রইলাম। যদি উনি জেনে যেতেন তবে কি হতো? আর শোনো, এই টাকার অর্ধেক তোমার ভাইকে দিয়ে দাও। ওর ঘর সংসার আছে, বাচ্চা কাচ্চা আছে। তুমি একা এত টাকা দিয়ে কি করবে? আমি আমার মাকে খুব ভালো করে চিনতাম। ওর ডায়লগগুলো আন্দাজ করারও প্রয়োজন ছিল না। আমি খুন্তিটা নিচে রাখলাম, সবজি আর স্যুপ নিয়ে ডাইনিং টেবিলে বসলাম, একা খাওয়ার জন্য, এবং খুব ধীরে ধীরে খেতে শুরু করলাম। নভেম্বরের মাঝখানের কথা। শেষ পর্যন্ত আমার ভাই আমাকে খুঁজে বের করেই ফেললো। লিনহো আমার সাথে কোনো বিশ্বাসঘাতকতা করেনি, কিন্তু বৌদির ওই বন্ধু যেখানে গিয়েছিল, তার পরিচিত অনেক লোক ছিল। সে তার ফ্রেন্ড সার্কেলে খোঁজখবর নিল এবং কোনোভাবে তারা জেনে গেল যে আমি কোন কমপ্লেক্সে থাকি। সেদিন দুপুরে আমি বারান্দায় বসে রোদ পোহাচ্ছিলাম, সেই সাথে ইনভেস্টমেন্ট অ্যাপও দেখছিলাম। ঠিক তখনই ডোরবেল বাজলো। আমি দরজা খুললাম। সামনে আমার ভাই দাঁড়িয়ে ছিল। সে একটি পুরনো জ্যাকেট পরেছিল, মুখটা ক্লান্ত দেখাচ্ছিল। অনেকদিন সে দাড়িও কামায়নি। প্রথমে সে আমার দিকে তাকালো, তারপর আমার কাঁধের ওপর দিয়ে ঘরের ভেতরটা উকি দিল। 120 স্কয়ার মিটারের 3 BHK অ্যাপার্টমেন্ট, পুরো নতুন ইন্টেরিয়র, গ্রে থিম,
কাঠের মেঝে, সব অ্যাপ্লায়েন্স ব্র্যান্ডেড। লিভিং রুমের ফ্লোর টু সিলিং জানালা দিয়ে সোসাইটির বাগান আর দূরের কমার্শিয়াল এরিয়া দেখা যাচ্ছিল। সে জোরে থুতু গিলল। এই বাড়িটা কি ভাড়া নিয়েছো? না, কিনেছি। তার গলার স্বর বদলে গেল। কিনেছো? পুরো পেমেন্ট করে সে দরজার কাছেই পাথর হয়ে দাঁড়িয়ে গেল, মুখটা হা করা অবস্থায় রয়ে গেল। আমি একপাশে সরে দাঁড়ালাম। ভেতরে এসো। আমি টেবিলে এক গ্লাস জল রাখলাম, কিন্তু সে বসলো না। লিভিং রুমের মাঝখানে দাঁড়িয়ে সে পুরো ঘরটা দেখতে লাগলো। প্রায় 360 ডিগ্রি ঘুরে তার নজর প্রতিটি দেওয়াল, প্রতিটি আসবাব আর ছোট বড় সব জিনিসের ওপর পড়ছিল। শেষে সে আমার দিকে ঘুরে স্থির দৃষ্টিতে তাকিয়ে বলল, এত টাকা তুমি কোথায় পেলে? নিজের সঞ্চয় আর কিছু বিনিয়োগ থেকে? ফালতু কথা না। তার কণ্ঠস্বর ভারী হয়ে উঠল। তোমার বেতন ছিল 6,000 টাকা। 4 বছরে তুমি 1 লাখও জমাতে পারোনি। 1 মাস আগেও তুমি মায়ের বাড়ির সেই ছোট্ট ঘরে থাকতে, আর এখন বলছো 30 লাখের বাড়ি কিনে ফেলেছো, সেটাও পুরো পেমেন্ট করে। আমি সোফায় হেলান দিয়ে তার দিকে তাকালাম। তাহলে তুমি কি মনে করো আমার কাছে টাকা এল কোথা থেকে? আমি জানি না, তাই তো জিজ্ঞেস করতে এসেছি। সে আমার সামনে এসে দাঁড়ালো, আমার দিকে মাথা থেকে পা পর্যন্ত তাকিয়ে বলল, জুরান, আমি তোমার আপন ভাই। যদি তুমি বাড়ির লোকদের থেকে কিছু লুকিয়ে থাকো, তাহলে পরে মুশকিলে পড়বে। যদি কোনো বেআইনি কাজ করে থাকো, তবে পুরো পরিবারের বদনাম হবে। পরিবারের বদনাম? আমি তার কথার মাঝখানেই থামিয়ে দিলাম। তোমরা আমাকে কবেই বা পরিবারের সদস্য মনে করেছো? তার মুখটা একদম কঠোর হয়ে গেল। আমি বলে চললাম, যখন 4টে বাড়ি ভাগ হচ্ছিল, তখন কি একবারও আমায় জিজ্ঞেস করেছিলে? যখন মা প্রতি মাসে আমার থেকে 3,500 টাকা নিত, তখন কি তাকে একবারও থামিয়েছিলে? যখন ভাবি সোশ্যাল মিডিয়ায় আমাকে অকৃতজ্ঞ বলছিল, তখন কি তুমি একটা শব্দও বলেছিলে? তার ঠোঁট নড়ল, কিন্তু কোনো উত্তর বেরোলো না। আমি শান্ত স্বরে বললাম, সেটা মায়ের সিদ্ধান্ত ছিল আর আমার টাকাটা আমার সিদ্ধান্ত। তার মুখটা রাগে লাল হয়ে উঠল, গলার শিরাগুলো ফুলে উঠল। কয়েক সেকেন্ড ঘরে নীরবতা ছিল। তারপর সে দাঁতে দাঁত চেপে বলল, ঠিক আছে, আর কিছু জিজ্ঞেস করবো না। আমি আজ তোমার কাছে কিছু চাইতে এসেছি। সে জ্যাকেটের পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করলো, একটা সিগারেট বের করে নিল। তার হাত কাঁপছিল। 3বার চেষ্টার পর তবে সিগারেটটা জ্বলল। সে লম্বা একটা টান দিল, তারপর বলল, ব্যবসায় সমস্যা চলছে, মালের বড় একটা চালান আটকে আছে, ক্যাশ ফ্লো একদম ভেঙে পড়েছে, মাসের শেষে ব্যাংকের লোন শোধ করতে হবে, তার উপর 2টো বাড়ির আছে। সে আবার সিগারেটে টান দিল। ব্যবসা সামলাতে আমার 10 লাখ টাকা দরকার। 10 লাখ টাকা? আমি তাকে কয়েক সেকেন্ড তাকিয়ে দেখলাম। এ সেই মানুষ যাকে ছোটবেলা থেকে সব সুবিধা দেওয়া হয়েছে, সেই মানুষ যে দ্বিধাহীনভাবে 90 লক্ষ টাকার বেশি সম্পত্তি নিজের নামে লিখে নিয়েছে, আর আজ সে তার সেই ভাইয়ের কাছে 10 লাখ টাকা চাইছে, যার বেতন একসময় মাসে মাত্র 6,000 টাকা ছিল। নেই। সে তৎক্ষণাৎ বলল, তুমি 30 লাখ টাকা দিয়ে পুরো পেমেন্ট করে বাড়ি কিনেছো আর বলছো টাকা নেই? আমি তার চোখের দিকে তাকিয়ে উত্তর দিলাম, আমি আমার টাকা কিভাবে খরচ করব সেটা আমার ইচ্ছা। তার আঙুলের ফাঁকে থাকা সিগারেটটা ভীষণ কাঁপছিল। তারপর চোখ নিচে নেমে গেল। ছুরান, তুমি কি ইচ্ছে করে আমার তামাশা দেখছো? না, একদমই সেরকম কিছু নয়। তাহলে আমাকে ধার দিয়ে দাও। আমি তোমার আপন ভাই। যদি লোন শোধ করতে না পারি, তবে ব্যাংক বাড়ি বাজেয়াপ্ত করবে। মা কোথায় থাকবেন? তোমার ভাইপো কোথায় থাকবে? আমি ধীরে উঠে দাঁড়ালাম, আর তার চোখের দিকে তাকিয়ে বললাম, 4টে বাড়ি, 90 লক্ষের বেশি সম্পত্তি, তোমার হাত পা সব ঠিক আছে, তোমার নিজের ব্যবসা আছে, তবুও তুমি আমার কাছে 10 লাখ টাকা চাইছো? তোমার কি এটাকে মশকরা মনে হয় না? সে তার 2টো মুঠি শক্ত করে চেপে ধরলো। ভাই, আমি তাকে ডাকলাম। সে চমকে উঠল, কারণ অনেকদিন পর আমি তাকে ভাই বলে ডেকেছি। সেই দিনের পর প্রথমবার, যেদিন 4টে বাড়ির ভাগ হয়েছিল। তুমি সোফায় বসে চা খাচ্ছিলে আর একবারও তাকিয়েও দেখোনি। তোমার মনে হয়েছিল ওইসব বাড়ি তোমারই হওয়া উচিত ছিল আর আমার একটাও না। ঠিক আছে, মেনে নিলাম, কিন্তু এখন যখন তোমার টাকার দরকার পড়লো, তখন তুমি আমার কাছে চলে এলে কি অধিকারে? তার মুঠিগুলো কাঁপছিল, মুখ কখনো সাদা, কখনো লাল হয়ে যাচ্ছিল। শেষে সে কিছুই বলল না, শুধু সিগারেটটা আমার টি টেবিলে নিভিয়ে ঘুরে চলে গেল। দরজা এত জোরে বন্ধ হলো যে পুরো ঘর কেঁপে উঠল। আমি সেখানেই দাঁড়িয়ে রইলাম। বারান্দায় তার দূরে চলে যাওয়ার পায়ের আওয়াজ শুনতে থাকলাম। টি টেবিলে সিগারেটের একটা কালো দাগ রয়ে গিয়েছিল। আমি নিচে ঝুঁকলাম, টিস্যু পেপার দিয়ে ওটা পরিষ্কার করার চেষ্টা করলাম, কিন্তু দাগটা গেল না। তারপর কাঁধ ঝাঁকালাম। বাদ দাও, নতুন টেবিল কিনে নেব। আগের ঝুড়ান হয়তো কিনতে পারতো না, কিন্তু আজকের ঝুড়ান কিনতে পারবে। ডিসেম্বরের শুরু ছিল, শীত এসে গিয়েছিল। বিকেল 4:30তেই অন্ধকার হতে শুরু করতো। আমি রান্নাঘরে রাতের খাবার তৈরি করছিলাম। পাঁজরের স্যুপ বসানো ছিল। ঠিক তখনই ডোরবেল বাজলো। ভাবলাম ডেলিভারি বয় হবে। দরজা খুলে আমি থমকে দাঁড়ালাম। দরজার সামনে মা দাঁড়িয়ে ছিল। সে আগের চেয়ে অনেকটা শুকিয়ে গিয়েছিল, মুখটা যেন বসে গিয়েছিল, গালের হাড় বেরিয়ে এসেছিল, চোখের নিচে কালচে দাগ ছিল। তিনি পুরনো ডাউন জ্যাকেট পরেছিলেন, হাতা থেকে সুতো বেরিয়ে আসছিল। হাতে একটা প্লাস্টিকের ব্যাগ ছিল, তার ভেতরে আমার ছোটবেলার প্রিয় এগ এবং পেস্ট্রির 2টো প্যাকেট ছিল। রান, রান, তিনি আমার নাম ধরে ডাকলেন। তার ঠোঁট কাঁপছিল। আমি জানতাম না তিনি আমার ঠিকানা কিভাবে পেলেন। পরে জানতে পারলাম, আমার ভাই এখানে আসার পর ঝাঙিয়াও তাকে ঠিকানাটা দিয়ে দিয়েছিল। আমি একপাশে সরে দাঁড়ালাম। ভেতরে আসুন। জুতো খোলার সময় আমার ভাইয়ের মতোই তার নজর প্রথমে লিভিং রুমের দিকে গেল, তারপর ব্যালকনিতে, আর তারপর রান্নাঘরের কাউন্টারে ফুটতে থাকা স্যুপের দিকে। তার হাত হালকা কাঁপতে শুরু করলো। ওটা রাগের কাঁপুনি ছিল না, সেটা এমন ছিল যেন হঠাৎ কোনো সত্য বুঝতে পেরেছেন কিন্তু বিশ্বাস করতে পারছেন না। বসুন। তিনি সোফায় বসে পড়লেন। প্লাস্টিকের ব্যাগটা হাঁটুর ওপর রাখা ছিল, আঙুলগুলো ব্যাগের মুখটা আঁকড়ে ছিল, আর তিনি অনেকক্ষণ কিছুই বললেন না। আমি স্যুপের আঁচ কমিয়ে তার সামনে গিয়ে বসলাম। মা, কি হয়েছে? তার চোখ লাল হয়ে গেল। রান, তোর ভাইয়ের দোকানটা হয়তো বন্ধ হয়ে যাবে। মাসের শেষের মধ্যে 2টো বাড়ির লোন শোধ না করলে ব্যাংক বাড়ি বাজেয়াপ্ত করবে, আর তোর ভাবি ডিভোর্স চাইছে। তিনি এক নিঃশ্বাসে 3টে কথা বললেন, আর আমি 3টের উত্তরে শুধু হুম বললাম। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। মা জানে, আগে আমি তোর সাথে ভালো ব্যবহার করিনি।
বাড়ির ব্যাপারেও মা ঠিকমতো ভাবেনি, কিন্তু তোর ভাইয়ের তো সন্তান আছে, তার মানে মা ভাবছিল। আমি ধীর স্বরে তার কথা কেটে দিলাম, রাগের মাথায় নয়, শুধু এই জন্য যে আমি আগে থেকেই জানতাম তিনি এরপর কি বলতে যাচ্ছেন, খুব ভালো করেই জানতাম। আপনি চান আমি যেন ভাইয়ের লোন শোধ করতে সাহায্য করি। তিনি চুপ রইলেন, কিন্তু তার চোখ উত্তর দিয়ে দিল। আমি উঠলাম, বেডরুমে গেলাম এবং একটা নোটবুক নিয়ে ফিরে এলাম। গত 2 মাস ধরে আমি এটি তৈরি করেছিলাম। শৈশব থেকে আজ পর্যন্ত সব ছোট বড় হিসেব নিয়ে আমি নোটবুকটি খুললাম এবং তাদের সামনে টেবিলে রাখলাম। মা, এটা দেখুন। প্রথম পাতা, ভাইয়ের কলেজের ফি, 4 বছরের পড়াশোনার খরচ আর থাকার খরচ। মা দিয়েছিলেন 12 লক্ষ। আমি শূন্য, স্টুডেন্ট লোন, পার্ট টাইম জব, 4 বছর নিজে সামলেছি। দ্বিতীয় পাতা, থাকার খরচ, হাই স্কুলের 3 বছর, ভাইকে প্রতি মাসে 2000 টাকা, আমাকে প্রতি মাসে 300 টাকা। তৃতীয় পাতা, বিয়ের খরচ, ভাইয়ের বিয়েতে 3 লাখ টাকা নগদ, 1 লক্ষ টাকার গৃহস্থালী জিনিসপত্র। চতুর্থ পাতা, প্রতি মাসে 3500 টাকা, 48 মাস মিলিয়ে মোট 1,68,000, যা আমি বাড়িতে দিয়েছিলাম। শেষ পাতা, 4টি সম্পত্তি, মোট দাম 90 লক্ষ টাকার বেশি, সব ভাইয়ের নামে। আমি নোটবুকটি তাদের দিকে ঠেলে দিলাম। মা, এটা দেখুন। তিনি এক নজর নিচে তাকালেন, তারপর মুখ অন্যদিকে ঘুরিয়ে নিলেন। এসব পুরনো কথা, আমি শান্ত স্বরে বললাম। না, কিন্তু প্রতিটি শব্দ ছিল স্পষ্ট। এগুলো সেই সিদ্ধান্ত যা আপনি 28 বছরে নিয়েছেন। কলেজের ফি তাকে 12 লক্ষ, আমার ঋণ তাকে প্রতি মাসে 2000, আমাকে 300, বিয়েতে তাকে 3 লক্ষ আর আমাকে কিছুই না। আমার বেতন থেকে 4 বছরে 1,68,000 নেওয়া হয়েছিল। সব মিলিয়ে আপনি ভাইয়ের পেছনে 15 লক্ষের বেশি খরচ করেছেন। আমার থেকে 1,68,000 নিয়েছেন এবং আমার পেছনে যা খরচ করেছেন, মাসে 300 টাকা হিসেবে তা 10,000ও হয় না। আপনি কি সত্যিই মনে করেন যে এটি কেবল অবহেলা ছিল? তার ঠোঁট কাঁপছিল। অনেকবার খুললেন কিন্তু কোনো শব্দ বেরিয়ে এল না। তার আঙুলগুলো প্লাস্টিকের ব্যাগটি শক্ত করে ধরেছিল, এত জোরে যে ব্যাগ থেকে খসখস শব্দ হতে লাগলো। রান, রান, তুমি আমার ছেলে। এমন কি করে হতে পারে যে মা তোমাকে ভালোবাসে না? আমি নোটবুকের দিকে ইশারা করলাম। আপনি যদি আমাকে ভালোবাসেন, তবে এই হিসেবের মধ্যে কোনটা আপনার ভালোবাসা প্রকাশ করে? তিনি কাঁদতে শুরু করলেন। চোখের নিচের কালো দাগ বেয়ে জল গড়িয়ে জ্যাকেটের ওপর পড়ছিল। যেখানে যেখানে জল পড়ছিল, সেখানে কাপড়ের রং গাঢ় হয়ে যাচ্ছিল। মা এখন বুড়ি হয়ে গেছে। মায়ের সারা জীবনে তো তোমরা দুজনেই আছো। তোমার ভাই যদি বারবার হয়ে যায়, তবে মায়ের বেঁচে থাকার কি মানে থাকবে? আমি তাদের দিকে তাকিয়ে রইলাম। সেই নারী, যিনি তার সমস্ত সম্পদ অন্য ছেলের পেছনে ঢেলে দিয়েছেন আর 28 বছর ধরে আমার থেকে যতটুকু সম্ভব নিয়েছেন। আর এখন তিনি আমার 30 লক্ষ টাকার বাড়িতে বসেছিলেন, আমার সামনে কাঁদছিলেন। আমি গভীর শ্বাস নিলাম। মা, তিনি মাথা তুললেন। আমি আমার ভাইকে 1 পয়সাও দেব না। তার পুরো শরীর যেন এক মুহূর্তের জন্য কেঁপে উঠল। আমি আরো বললাম, তবে আপনার খরচের জন্য আমি প্রতি মাসে 3,000 টাকা দেব। তিনি অবাক হয়ে গেলেন। চোখে জলও ছিল তার চোখে একই সঙ্গে 3টি ভাব ছিল, লজ্জা, কৃতজ্ঞতা আর বিরক্তি। দৈনন্দিন খরচের জন্য এটাই যথেষ্ট হবে, চিকিৎসার খরচ আলাদাভাবে দেব। কিন্তু আমার ভাইয়ের কথা আমাকে আর কখনো বলবেন না। তিনি কিছু বলতে চাইলেন, কিন্তু আমি আগেই বলে উঠলাম, বাড়ি যান, অন্ধকার হয়ে আসছে। আমি এগিক পেস্ট্রির 2টো প্যাকেট রেখে দিলাম এবং তাকে দরজা পর্যন্ত এগিয়ে দিতে গেলাম। তিনি লিফটের সামনে গিয়ে দাঁড়ালেন, তারপর ঘুরে আমার দিকে তাকালেন। তার ঠোঁট নড়ল, কিন্তু শেষ পর্যন্ত তিনি কিছুই বললেন না। লিফটের দরজা বন্ধ হয়ে গেল। আমি ঘরে ফিরে এলাম, দরজা বন্ধ করলাম এবং সেটার গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে পড়লাম। রান্নাঘর থেকে পোর্কো স্যুপের গন্ধ আসছিল। পেস্ট্রির বাক্সটি ক্যাবিনেটের ওপর রাখা ছিল, সেটার একটা কোণা একটু চেপে গিয়েছিল। আমি অনেকক্ষণ সেটার দিকে তাকিয়ে রইলাম। ছোটবেলায় এই পেস্ট্রি শুধু নতুন বছরের দিনই খেতে পেতাম, আর প্রতিবার প্রথমে আমার ভাই বেছে নিত। সে 3টে নিত। মা সবসময় বলতেন, তোমার ভাই বড়, ওকে নিতে দাও। আর প্রতিবার আমাকেই ছেড়ে দিতে হতো। আমি 28 বছর ধরে সব ছেড়ে দিয়েছি। আর নয়, ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত ছিল আমার ভাইয়ের জীবনের সবচেয়ে খারাপ 2 মাস। এই খবরগুলো আমি লিন হাউয়ের কাছ থেকে টুকরো টুকরো ভাবে পাচ্ছিলাম, যেন কোনো ধাঁধা ধীরে ধীরে পূরণ হচ্ছে আর প্রতিটি টুকরো একটি ভেঙে যাওয়া জীবনের ছবি তুলে ধরছিল। বিল্ডিং ম্যাটেরিয়ালের দোকান বন্ধ হয়ে গিয়েছিল, 4 লাখের বেশি টাকার মাল আটকে গিয়েছিল। লোকসানে বিক্রি করার পরেও কেউ কেনার জন্য রাজি ছিল না। দুটো বাড়ির ইএমআই 3 মাস ধরে জমা দেওয়া হয়নি। ব্যাংক রিকভারি নোটিশ পাঠিয়ে দিয়েছিল। সতর্কবার্তা পরিষ্কার ছিল, যদি পেমেন্ট না হয় তবে আইনি পদক্ষেপ নেওয়া হবে। অন্যদিকে সাপ্লায়াররাও টাকা চাইছিল এবং সেই সময়ই ভাবি ডিভোর্স ফাইল করে দিলেন। তার দাবিগুলোও ছিল স্পষ্ট। সাউথ ডিস্ট্রিক্টের বাড়ির অর্ধেক অংশ আর বাচ্চার খরচের জন্য মাসে 5,000 টাকা। আমার ভাই তা মানতে রাজি হয়নি। দুজনের ঝগড়া কোর্টের বাইরে পর্যন্ত পৌঁছে গিয়েছিল। লিন হাউ সেখানে উপস্থিত ছিল। সে নিজের চোখে সব দেখেছে। ভাবি সবার সামনে আঙুল তুলে চিৎকার করে বললেন, তোমাদের পরিবারের কাছে 4টি বাড়ি ছিল, একটাও তোমার ছোট ভাইকে দাওনি। এখন দেখো, সব তোমার হাতে এসে ডুবে গেল। তারপর তিনি এমন একটা কথা বললেন যা সম্ভবত আমার সম্পর্কে প্রথমবারের মতো সত্যি ছিল। তোমার ছোট ভাই তোমার চেয়ে 100 গুণ বেশি যোগ্য। লিনহাও যখন আমাকে এটা বলল, তখন তার গলার স্বর অদ্ভুত শোনাচ্ছিল। রান ভাই, ভাবির সেই কথা যে তুমি তাদের চেয়ে 100 গুণ বেশি দক্ষ, তারা কি কিছু জেনে ফেলেছে? কি জেনেছে? আমি জিজ্ঞেস করলাম। জানি না, কিন্তু তাদের সেই বান্ধবী ঝাং ইয়াও, সে আজকাল তোমার ব্যাপারে সব জায়গায় খোঁজ খবর নিচ্ছে। আমার হৃদয়ে একটা হালকা ধাক্কা লাগলো। সে কি জিজ্ঞেস করছে? এই যে তোমার কাছে এত টাকা কোথা থেকে এল? হয়তো সে সেই লটারি শপটাতেও গিয়েছিল, যেখান থেকে তুমি টিকিট কিনতে। বসো ভ্যানের দোকান, সেই 50 বছর বয়সী লোকটা যে সবসময় মুখে একটা নিভিন্ত সিগারেট চেপে রাখতো। যেদিন 7 কোটির জ্যাকপট বেরিয়েছিল, সেদিনই সে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছিল,
আমাদের দোকান থেকে প্রথম পুরস্কার 7 কোটি, অভিনন্দন। সে আমার মুখ দেখায়নি কিন্তু একটা ছবি দিয়েছিল যাতে টিকিট নেওয়ার সময় আমার পিঠ দেখা যাচ্ছিল। আমি ধূসর রঙের টি শার্ট পরেছিলাম, ডান কাঁধে ওয়াশিং মেশিনের ঘর্ষণের দাগ ছিল। এই টি শার্টটা আমি 3 বছর ধরে পরেছিলাম, অনেকেই আমাকে ওটাতে দেখেছিল। ঝাং ইয়াও ও আমার হৃদস্পন্দন কিছুটা বেড়ে গেল, কিন্তু মুখে কোনো ভাব এল না। যদি জানতে চায় তো জানুক, তাদের জেনে যাওয়ার কোনো ভয় আমার নেই। আমি শুধু চেয়েছিলাম তারা তখন জানুক যখন তাদের টাকার সবচেয়ে বেশি প্রয়োজন হবে, যখন তারা পুরোপুরি অসহায় হবে আর যখন তাদের কাছে কোনো পথ খোলা থাকবে না। এটা প্রতিশোধ ছিল না, এটা ছিল তাদের নিজেদের চোখে এর মূল্য দেখার সুযোগ করে দেওয়া। জানুয়ারি মাসের মাঝের একটা বুধবার ছিল, দুপুরের সময় আমি বাড়িতে বসে বই পড়ছিলাম। ঠিক তখনই ফোন বেজে উঠল, আননোন নম্বর। আমি কল রিসিভ করলাম। ওপাশে ভাবি ছিলেন এবং এবার তিনি আমাকে রান্না বলে ডাকেননি, সোজা জিজ্ঞেস করলেন, ঝুরান, তোমার কি লটারি লেগেছে? ঘরে 3 সেকেন্ডের নীরবতা নেমে এল। আমি শান্ত স্বরে বললাম, ভাবি, এসব কি কথা বলছেন? নাটক করো না। তার কণ্ঠস্বর কাঁপছিল, উত্তেজনায় নয়, ভয়। ঝাং ইয়াও সেই লটারি শপে গিয়েছিল। 10 আগস্ট, ফার্স্ট প্রাইজ 7 কোটি। টিকিট কেনার সময় ওই ব্যক্তি সেইটি শার্টটাই পরেছিল, যেটি শার্ট তুমি রোজ পরতে। তারপর তিনি ধীরে জিজ্ঞেস করলেন, তুমি কি 10 আগস্ট টিকিটটা কিনেছিলে? সেই দিনই কি জ্যাকপট জিতেছিলে? সেই দিন যখন তুমি বাড়ি ফিরেছিলে আর মা সম্পত্তি ভাগ করছিল, সেই লটারির টিকিট কি তখন তোমার পকেটে ছিল? আমি কোনো উত্তর দিলাম না, কিন্তু আমার নীরবতাই ছিল উত্তর। ওপাশ থেকে তার শ্বাস প্রশ্বাস আরো ভারী হয়ে গেল। তুমি 7 কোটি জিতেছিলে আর বাড়িতে একটা কথাও বললে না? হঠাৎ অন্য দিক থেকে কিছু নড়াচড়া শোনা গেল, তারপর একটা নতুন কণ্ঠস্বর ভেসে এল। সেটা ভাবির ছিল না, সেটা ছিল আমার ভাইয়ের। হয়তো সে ফোনটা কেড়ে নিয়েছিল। ঝুরান, সত্যি করে বল, তোর লটারি লেগেছিল কিনা? আমি সোফায় হেলান দিয়ে বসলাম, জানালার বাইরে ঘোলাটে আকাশের দিকে তাকিয়ে বললাম, তোমার কি মনে হয়? ফোনের ওপারে এক নিস্তব্ধতা নেমে এল। আসলে ততক্ষণে তারা প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল। ভাবি সেই দুপুরে লটারি সেন্টারে গিয়েছিল। অভিযোগ করার অছিলায় প্রায় 2 ঘন্টা ধরে স্টাফদের প্রশ্ন করছিল। লটারি সেন্টার বিজয়ীর পরিচয় গোপন রেখেছিল, কিন্তু পাবলিক ইনফরমেশন লুকিয়ে ছিল না। টিকিট ইস্যুর সময় সকাল সকাল 10টা বেজে 7 মিনিট। প্রাইজ ক্লেম তারিখ 11 আগস্ট। প্রথম পুরস্কার একটি টিকিট, পুরস্কারের অর্থ 7 কোটি টাকা। টিকিটটি আমাদের শহরের ছায়া রোডের সেই দোকান থেকেই কেনা হয়েছিল। সকাল সকাল 10টা বেজে 7 মিনিট, 11 আগস্টে প্রাইজ ক্লেম করা হয়েছিল। সব তথ্য একদম পরিষ্কার ছিল। যখন এই সমস্ত তথ্য আমার ভাইয়ের সামনে রাখা হলো, তখন রাত 9টা বেজে গিয়েছিল। পরে লিনহুয়া আমাকে সেই রাতের পুরো দৃশ্যটা বলেছিল। আমার ভাই পুরনো বাড়ির লিভিং রুমে বসেছিল, সেই লিভিং রুমে যেখানে মা সম্পত্তির কাগজগুলো টেবিলে আছড়ে ফেলেছিল। তার ফোনে লটারি সেন্টারের ওয়েবসাইট খোলা ছিল, সে বারবার সেটা পড়ছিল।